আগামী অর্থবছরের বাজেট আজ জাতীয় মহান সংসদে উপস্থাপন করা হয়েছে। এই বাজেটে করের বিষয়গুলিতে কোথায় কোথায় পরিবর্তন আসলো, কোথায় কোথায় মানুষের করের ভার বা চাপ আরো বাড়বে, আর কোথায় কোথায় মানুষ একটু স্বস্তির দেখা মিলবে, এই বিষয়গুলি নিয়ে কথা বলতে আজকে আমরা লাইভে এসেছি। আমাদের সঙ্গে রয়েছেন স্নেহাশিস বড়ুয়া। তিনি হচ্ছেন স্নেহাশিস মাহমুদ অ্যান্ড কোং-এর ফাউন্ডিং পার্টনার। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই যে আমাদের বাজেট আজকে উপস্থাপন হলো, এখানে কোথায় কোথায় পরিবর্তন আমরা দেখলাম, বিশেষ করে যদি আপনি বলেন যে আয়করের জায়গাগুলিতে, আয়করের জায়গাগুলিতে আসলে কোথায় কোথায় মানুষের পরিবর্তন আসলো? আচ্ছা, প্রথমে আমরা যদি ব্যক্তি আয়করের হারগুলোতে আমরা যদি যাই বা সুবিধাগুলোতে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাই যে এবছর সবারই একটা আগ্রহ ছিল যে আমাদের যে ট্যাক্স ফ্রি যে সিলিংটা এটা বাড়বে, মানে 3.5 লাখ টাকাটা বাড়বে। বিশেষ করে আমাদের যে ইনফ্লেশনারি অ্যাডজাস্টমেন্টসগুলো আছে, এটা হয়তো জাতীয় রাজস্ব বোর্ড বা ট্যাক্স পলিসি থেকে এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট পাওয়া যাবে, বাট দেখা গেছে না, এখানে 3.5 লাখ টাকাটা কিন্তু আর বাড়েনি। সো তার মানে আমাদের যে মিনিমাম যে ট্যাক্সেবল ইনকামের যে থ্রেশহোল্ড আছে, দ্যাট হ্যাজ রিমেইন আনচেঞ্জড আর কি, মানে এটা কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আমরা সাথে সাথে দেখতে পেলাম যে যারা আপনার অনেক হাইলি স্যালারিড ইন্ডিভিজুয়াল, তাদের জন্য একটা নতুন একটা ট্যাক্স রেট আসছে, সেটা হচ্ছে 30%, যেটা আগে আমাদের হাইয়েস্ট ছিল 25%। এখন যারা অনেক বেতন পায় তাদেরকে কিন্তু হাই রেটে ট্যাক্স দিতে হবে। সেই বেতনের একটু যদি আপনি একটু ভেঙে বলেন যে আসলে কত বেতন হলে মানুষের ট্যাক্স রেট আসলে কত হতে পারে? আচ্ছা, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যখন আসলে বিভিন্ন নিউজ পেপার লিড নিউজ করেন এই ট্যাক্স রেট নিয়ে, আমি একটা লিঙ্কডিনে আমার একটা পোস্ট করেছিলাম যে আসলে কাদেরকে এটা ইম্প্যাক্ট ফেলবে। তো আমরা যেটা দেখিয়েছি যে যাদের বেতন আসলে 40,338 টাকা মান্থলি, মানে এক্সক্লুডিং বোনাস, তাদের কিন্তু ট্যাক্স ফ্রি যে সিলিংটা আছে এটা ক্রস করে না, সো তাদের কিন্তু ট্যাক্স দিতে হবে না। কিন্তু যারা এই সিলিংটা ক্রস করবে তাকে মিনিমাম ট্যাক্সটুকু দিতে হবে। তো আমরা দেখেছি এভাবে আপনার যাদের বেতন 1,20,000 টাকা করে মান্থলি হয়, তারা কিন্তু এবার যে নতুন যে স্ল্যাবগুলো হয়েছে তার 8.98% তার ট্যাক্স কমে যাবে, এবং সেটা সবচেয়ে বেশি পাবে যাদের মান্থলি বেতন 1.5 লাখ থেকে 1,80,000, তাদের কিন্তু ট্যাক্স প্রায় 12% থেকে 12.5% কিন্তু ট্যাক্স কমে যাবে। তখন প্রশ্ন উঠতে পারে যে আসলে কাদের বাড়বে। তো আমাদের অ্যানালাইসিস বলছে যে 3,30,000 টাকা মান্থলি যদি বেতন বেড়ে যায়, মানে মান্থলি বেতন হয়, তাহলে তারা 30% স্ল্যাবে পড়বে, এবং তখন যখন তারা 30% স্ল্যাবে পড়বে তখন তাদের আস্তে আস্তে ট্যাক্স বার্ডেনটা বাড়তে থাকবে। সো তার মানে আপনাকে হিসেব করতে হবে যে বাংলাদেশে কয়জন স্যালারিড ইন্ডিভিজুয়াল আছেন যারা 3.5 লাখ টাকার কাছাকাছি কি স্যালারি মান্থলি আর্ন করেন আর কি। সো তারাই এফেক্টেড হবেন এই নতুন কর হারের মাধ্যমে। কিন্তু এটাতে আসলে মানে করের যে ন্যায্যতার বিষয়টা আমরা বলি, সেটা কতটুকু হলো? যারা অনেক বেশি স্যালারি, 3.5 লাখ টাকা বেতনে কিন্তু খুব অল্প মানুষ বেতন পান, কিন্তু এর চাইতে কম যারা বেতন পান তাদের উপরে আসলে ভারটা কিন্তু কম পড়ছে। তাদের তো আসলে সত্যিকার অর্থে যেহেতু মানে আপনার স্ল্যাবের যে অ্যাডজাস্টমেন্ট গুলো হয়েছে এর মাধ্যমে তাদের তো একটা বেনিফিট হচ্ছে, মানে তার তো ট্যাক্স চার্জ কমে যাচ্ছে। কিন্তু যারা হাইলি স্যালারি তাদের কিন্তু ট্যাক্স ভারটা কিন্তু বাড়ছে, এবং সাথে সারচার্জের ইম্প্যাক্টটাও কিন্তু থেকে যায় আর কি। জি, কর্পোরেট ট্যাক্স নিয়ে বলবেন কিনা, যে কর্পোরেট ট্যাক্সের কোথায় কোথায় এবার পরিবর্তন আসলো? আচ্ছা, আমরা আসলে কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে আমরা যেটা সবচেয়ে বড় দেখেছি পরিবর্তনটা, সেটা হচ্ছে যারা আদার দেন লিস্টেড কোম্পানি, মানে ব্যাংক, ইন্স্যুরেন্স, মোবাইল কোম্পানি, এগুলো বাদ দিয়ে তাদের জন্য একটা উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে। তাদের আগে রেট ছিল 27.5, এবার সেটাকে 25% করা হয়েছে। তো এটা কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন, কারণ আমাদের যে ট্যাক্স রেটটা আমরা সবসময় বলি যে ব্যবসা ইনভেস্টমেন্টসের ক্ষেত্রে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টসের ক্ষেত্রে সবাই কম্পেয়ার করে যে আসলে তোমাদের দেশে ট্যাক্স রেট এত হাই কেন। তো আমরা দেখেছি যে এশিয়ান অ্যাভারেজ কর্পোরেট ট্যাক্স রেট হচ্ছে 19.8%। আপনি যদি ভিয়েতনামে যান সেটা হয় 20%, ইন্দোনেশিয়াতে 22%। এখন আমরা বলতে পারবো যে আমরা ক্লোজার টু এশিয়ান যে অ্যাভারেজ আছে তার কাছাকাছি আমরা চলে গেছি। সো এক্ষেত্রে আমরা দেখতে পারলাম যে কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে 2.5% ট্যাক্স রেটটা অনেক কোম্পানিকে হয়তো কি আপনার এই ট্যাক্স ভারটা কমিয়ে দিবে। পাশাপাশি আমরা দেখেছি যে সরকার যখন 1% কোম্পানি একটা ইন্ট্রোডিউস করলো, তখন 1% ট্যাক্স রেট নামে একটা আলাদা একটা সিলিং হলো। এবার দেখলাম যে 22.5% থেকে আপনার কত 1% কোম্পানির রেটটা 20% করে দিয়েছে। তো আমরা এক্ষেত্রে একটা সিগনিফিকেন্ট পলিসি শিফট দেখতে পাচ্ছি যে আমাদের যারা ট্যাক্স স্ট্রাকচার বা পলিসিগুলো ডিটারমাইন করেন, তারা চাচ্ছেন যে যারা সাধারণ ব্যক্তি, যারা ব্যবসায়ী, তারা যেন আপনার আস্তে আস্তে কর্পোরেটাইজেশনের দিকে যায়। যে ব্যক্তির কথা আমরা বলছি যে যারা হয়তো মান্থলি অনেক টাকা ইনকাম করেন একটা ব্যবসার মাধ্যমে, সে যদি লিমিটেড কোম্পানি বা ওপিসি যদি না করে যদি ব্যবসা করতে থাকে, তাহলে তার তো ট্যাক্স রেট 30% হবে। আবার সারচার্জের জন্য ধরেন যদি 30% বা 35% সারচার্জে চলে যায়, তার ইফেক্টিভ ট্যাক্স হয়ে যেতে পারে হয়তো 40%-এর কাছাকাছি। তাহলে উনি যদি সোল প্রোপাইটারশিপ ব্যবসা ছেড়ে যদি
1% কোম্পানিতে চলে আসেন, তাহলে তার ট্যাক্স রেটটা কিন্তু আপনার 20%-এ চলে আসবে। সো তার মানে কর্পোরেটাইজ করার একটা প্রবণতা আমরা এখানে দেখেছি। আচ্ছা, এই যে বাজেটে আপনি বলছিলেন যে আসলে কর্পোরেট ট্যাক্স 2.5% কমানো হয়েছে, এতে করে লিস্টেড এন্ড নন লিস্টেড এর মধ্যে কিন্তু গ্যাপটা একটা জায়গায় কমে গিয়েছে, সেটা আবার শেয়ার মার্কেটে আসার জন্য কোম্পানিগুলোকে নিরুৎসাহিত করবে কিনা? এখানে নিঃসন্দেহে আসলে আমরা দেখেছি অতীত যে বাজেটগুলো ছিল প্রত্যেক জায়গায় একটা হয়তো 7.5 থেকে 10%-এর একটা গ্যাপ ছিল। এখন দেখেন একটা লিস্টেড কোম্পানি যদি সে কমপ্লায়েন্স মেনটেন না করে তাহলে তার রেট কিন্তু 25% হতে পারে, মানে যা 10%-এর নিচে শেয়ার আছে বা যে ক্যাশে লেনদেন করে তা সে কিন্তু দুইটা শর্তই ফুলফিল করতে পারবে না, তো তার রেটও হবে 25%। আবার প্রাইভেট কোম্পানি যে আছে সে যদি শর্তগুলো ফুলফিল করে তার রেট হবে কিন্তু কি 25%। তো এটা ধরে নেওয়া হয় যে ধরেন মানে পুঁজিবাজারে আসতে গেলে ট্যাক্স রেট হয়তো ওয়ান অফ দ্য ইনসেন্টিভস, হয়তো এখন যারা এই ইনসেন্টিভস মাথায় রেখে আসার চেষ্টা করবে তারা হয়তো একটু ডিমোটিভেটেডও হতে পারে, যেহেতু রেটের গ্যাপটা একটু কমে গেছে। জি, তবে এর মাধ্যমে কিন্তু মানে ইনসেন্টিভাইজ করা হচ্ছে যে যেন বেশি শেয়ার ছাড়ে বা তারা যেন ব্যাংকিং চ্যানেলে লেনদেন করে। না, নিঃসন্দেহে আসলে আমাদের এই ইনফর্মাল ইকোনমিকে যদি ফর্মাল করতে হয়, মানে আমাদের যে আমরা বারবার বলছি ট্যাক্স টু জিডিপি রেশিও যদি বাড়াতে হয় তাহলে তো ট্যাক্স নেট বাড়াতে হবে, এবং ট্যাক্স নেট বাড়াতে গেলে ট্রান্সপারেন্সি আনতে হবে। আর যদি আমরা ইনফর্মাল ইকোনমি নিয়ে যদি সামনে আগাতে চাই তাহলে তো আপনি ইনফর্মাল ইকোনমি দিয়ে বেশি দূর যেতে পারবেন না। সো ফর্মালাইজ করতে হলে আপনাকে অবশ্যই ক্যাশলেস হতে হবে, এবং আমি মনে করি দিস ইজ দ্য রাইট মুভ। এবং বরঞ্চ আরো ক্যাশলেস হওয়ার জন্য যে প্রণোদনাটা এটা বরঞ্চ আরো বাড়িয়ে দেওয়া দরকার, যাতে মানুষ আরো মোটিভেটেড হয় এবং যাতে নিঃসন্দেহে আপনার ব্যাংকিং চ্যানেল দিয়ে যেন তারা ট্রানজেকশন গুলো করে। ট্যাক্স নেটের কথা আপনি বলছেন, এটা আসলে দীর্ঘদিন ধরে আপনারা বলছেন, আমরা বলছি, কিন্তু এই বাজেটে আপনি কোনো কিছু দেখলেন কিনা যাতে ট্যাক্স নেটটা আসলে সত্যিকার অর্থে বাড়ে? আচ্ছা, এই বাজেটে ট্যাক্স নেটের জন্য আমি কয়েকটা উদ্যোগ দেখেছি। এর মধ্যে আপনার প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যখন 2023 সালের আয়কর আইনটা আসে এবং 2022 সাল থেকে এই ব্যবস্থাটা ছিল, যে আস্তে আস্তে মানে কমপ্লায়েন্স গুলো বাড়িয়ে দিচ্ছে কোম্পানিগুলোর উপরে, যে একটা কোম্পানিকে বাধ্য করা হচ্ছে যে তোমরা যেন প্রুফ অফ সাবমিশন অফ রিটার্নটা যেন নাও, এবং বিভিন্ন লাইসেন্সিং অথরিটি যে 43টা সেবা নেওয়ার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে তোমরা কি পিএসআরটা নাও। তো পিএসআর নিলে আমাদের যে দীর্ঘদিনের আক্ষেপ যে আমাদের হয়তো এখন 1,20,00,000 ইটিনধারী আছে কিন্তু ট্যাক্স রিটার্ন দিচ্ছে কত 40 লাখ, তাহলে যত বেশি এটাকে কমপ্লায়েন্সটা আমরা বাড়াতে পারবো তত আমরা ট্যাক্স ফাইলার পাবো, এবং ট্যাক্স ফাইলার যখন পাবো তখন অটোমেটিক্যালি কি হবে, তাদের যে রিটার্নে যে ইনকাম সম্পদ এখানে প্রদর্শিত হচ্ছে কি অপ্রদর্শিত হচ্ছে সেই জিনিসটা গ্যাপটা ফাইন্ড আউট করা যাবে। এইভাবে আমরা আসলে 40 লাখ থেকে হয়তো কি 1 কোটি যদি ট্যাক্স ফাইলার পেয়ে যায় তখন কিন্তু এই করভারটা কিন্তু ডিস্ট্রিবিউট হবে মানে আপনার এই মানে 10 মানে কত 1 কোটি ট্যাক্স ফাইলের উপরে, নট 40 লাখ আর কি। সো এইভাবে ধীরে ধীরে আমরা আশা করি যে হয়তো ট্যাক্স নেটটা বাড়াতে পারবো। এবার কিন্তু সরকার ভ্যালু এডেড ট্যাক্সের মাধ্যমে প্রায় গত বছরের টার্গেট যা ছিল তার চেয়ে 59% মতন বেশি টার্গেট করেছে। জি, এটা আনতে গিয়ে কোথায় কোথায় সরকারকে ভ্যাট বাড়াতে হচ্ছে, কোথায় কোথায় মানুষের ভ্যাটের উপরে চাপটা আসলে আরো বেড়ে যাবে? এখানে আপনি দেখবেন যে আমাদের দেশ হিস্ট্রিক্যালি দেখবেন যে হয়তো দেখা যাচ্ছে যে আমাদের ইনডাইরেক্ট ট্যাক্সের উপরে ডিপেন্ডেন্সি অনেক বেশি ছিল, ইনডাইরেক্ট ট্যাক্সের উপর, বিশেষ করে ভিএটি এবং কাস্টমসের উপরে। আপনি এখন দেখবেন যে আস্তে আস্তে এই যে শিফটটা, মানে আমরা যেরকম একটা উন্নত দেশের দিকে যাচ্ছি, উন্নত দেশে আসলে ডিরেক্ট ট্যাক্সের কন্ট্রিবিউশন থাকে বেশি অ্যাজ কম্পেয়ার টু ইনডাইরেক্ট ট্যাক্সেস। তো এখনো দেখবেন যে আস্তে আস্তে কিন্তু ডাইরেক্ট ট্যাক্সের ইনক্রিমেন্টাল রেভিনিউ কিন্তু আসছে, কিন্তু তারপরও আমরা ইগনোর করতে পারবো না যে ইনডাইরেক্ট ট্যাক্স থেকে আমরা কিছু পাচ্ছি না, বরঞ্চ স্টিল দে আর গিভিং হাইয়েস্ট অ্যামাউন্ট অফ রেভিনিউ। এবার আমরা যেটা দেখেছি যে সরকারের যে লক্ষ্য ছিল যে আমরা একটা অভিন্ন রেটে যাব, মানে আমাদের বিভিন্ন রেট আছে, মানে আপনার ধরেন 4%, 5%, 7.5%, 10%, 15%। এই জন্য দেখবেন অনেক ক্ষেত্রে রেটের ক্ষেত্রে যেগুলো 5% ছিল সেগুলোকে 15-তে নিয়ে গেছে, 7.5 থেকে 15-তে নিয়ে গেছে, 10% থেকে 15% নিয়ে গেছে। অনেকগুলো জায়গায় অব্যাহতি বা ট্যাক্স এক্সপেন্ডিচার যেগুলো আছে এই অব্যাহতিগুলো কিন্তু কি লিফট করে ফেলেছে। সো এই অব্যাহতিগুলো যখন তুলে নিবে এবং রেটটাকে যখন 5% থেকে 15% নিয়ে নিবে, স্বাভাবিকভাবে এই করভারটা কিন্তু ভোক্তার উপর পড়বে, রাজস্বও কিন্তু কি আহরণ হবে। তবে এই ক্ষেত্রে আপনি যেটা বলেছেন যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইনডাইরেক্ট ট্যাক্সেস ক্ষেত্রে যে অ্যাগেইন আমাদের যে ইনফর্মাল ইকোনমি, আমরা এখনো পর্যন্ত ইফেক্টিভলি কিন্তু কি ইএফডিএমএস যে সিস্টেমটা আছে সেটা কিন্তু আমরা বসাতে পারিনি, মানুষের মধ্যে সচেতনতা করতে পারিনি যে আমাকে ভ্যাটটা দিতে হবে এবং আমাকে কি চালানটা নিতে হবে। সো যার ফলে আপনার এই ক্ষেত্রে রাজস্ব আহরণের যে বড় একটা অস্ত্র সে জায়গায় কিন্তু আমরা আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারছি না। সেই জন্য আপনি যে লক্ষ্যটার কথা বলেছেন এই লক্ষ্যটা কিন্তু খুব বড় না, যদি আমরা মনিটরিং এবং ডিজিটাইজেশন, বারবার আমরা বলছি যে ই ইনভয়েসিং
ট্র্যাকিং, এটা যদি আমরা এনশিওর করতে পারতাম, তাহলে যে লক্ষ্যটা আপনি ইনডাইরেক্ট ট্যাক্সের কথা বলছেন, এটা কিন্তু খুব, আমি বলবো, অ্যাচিভেবল একটা টার্গেট। কিন্তু এর মাধ্যমে কোথায় কোথায় মানুষের উপর করটা আসলে বেশি পড়তে পারে, বা কোন কোন জায়গায়, যেমন এসির উপরে ভ্যাট বাড়ছে, এরকম আরো দু একটা যদি আপনি বলেন। আপনি দেখেন যে এখন আপনি মোবাইলে কথা বলার উপর আপনার একটা এসডি বাড়িয়ে দিয়েছে মনে করেন 5%, তো তার মানে আপনি যখন কথা বলবেন এমনিতেই তো করবার বেশি, আরো 5% করবার কিন্তু আপনার কি এই মোবাইল কথা বলার জন্য বাড়বে। এসির উপর আপনি বলছেন, যান্ত্রিক লন্ড্রি যে আমরা ইউজ করি এখন, হ্যাঁ যান্ত্রিক লন্ড্রি যেটা আছে ওখানেও কিন্তু কস্ট বেড়ে যাচ্ছে। অ্যামিউজমেন্ট পার্কের কথা বললাম, এইভাবে যতগুলো রেট আছে, যে রেটগুলো আপনার লিফট মানে আপনার রিডিউস থেকে স্ট্যান্ডার্ড রেটে গেছে, আলটিমেটলি ওই ব্যবসায়ী কিন্তু কি ভোক্তা থেকে এটা নিবে। সো শেষ পর্যন্ত কিন্তু কি কস্টটা কিন্তু আপনার বেড়ে যাবে। আপনি যদি একটু সোর্স ট্যাক্স নিয়ে বলেন, আমরা দেখলাম যে কিছু এসেনশিয়াল প্রোডাক্টের উপর কিন্তু সোর্স ট্যাক্স কমানো হয়েছে, 2% থেকে 1% এসেছে। এটার আসলে ইম্প্যাক্টটা কি হবে মানুষের উপর? আসলে কি মানুষ এই পণ্যগুলো কম দামে কিনতে পারবে? আপনার কাছে কি মনে হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ আসলে আমাদের দেশ এখনো পর্যন্ত ডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে সোর্স ট্যাক্সের উপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট। কারণ আমাদের একটা টোটাল ট্যাক্স কালেকশনের সিংহভাগ আসছে টিডিএস থেকে, ট্যাক্স রিডাকশনের সোর্স থেকে। এবং আপনি দেখবেন মাঠ পর্যায়ে গিয়ে ইদানিং যেটা দেখবেন, প্রতি মাসে উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন দিয়ে যে পরিমাণ ট্যাক্স আহরণ করার জন্য টার্গেট করা হচ্ছে, আই নো দিস ইজ দ্য রাইট স্টেপ। মানে এইভাবে না হলে আপনার ট্যাক্স কালেকশনটা উঠে আসবে না। কিন্তু আমরা যদি দেখি যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য, মানে আমরা যদি বলি যে এখন তো আর ধরেন কৃষক সরাসরি কি বিক্রি করছে না, কৃষক থেকে মধ্যস্বত্বভোগী থেকে কোম্পানি, বড় বড় কর্পোরেটের হাতে কিন্তু সব ব্যবসাগুলো চলে গেছে। সেটা আপনি বলেন ধান, চাল, পেঁয়াজ, গম, আটা, রসুন, ডাল, যত ধরনের এসেনশিয়াল গুডস আছে, এই সমস্ত গুডসগুলো কিন্তু কি কন্ট্রোল চলে গেছে কর্পোরেটদের হাতে। এখন যে জিনিসটা দেখা যায় যে ধরেন এই প্রোডাক্টগুলো যখন হাত বদল হয়, তখন প্রত্যেকটা স্টেজে কিন্তু আপনার দেখা যাচ্ছে কি, যদি কর্পোরেট এন্টিটি ডিল করে, তার আগে ছিল 2% ইনকাম ট্যাক্স, মানে টিডিএস কাটতে হতো। এখন সেটা স্ট্রেইট আপনার কত 100% কমিয়ে দিয়েছে। মানে আপনি যদি চিন্তা করেন যে 1% থেকে 2%, তাহলে 100% কমে গেছে, তার মানে আপনার 2% থেকে 1% হয়ে গেছে। হ্যাঁ, সো তার মানে আপনার এক্ষেত্রে এই টিডিএস রেটের যে ইফেক্টটা, এটা সাবস্টেন্সিয়ালি কমিয়ে দিয়েছে। তো তাহলে এখন কোয়েশ্চেন আসবে যে আসলে এই টিডিএস রেট কমার পরও আলটিমেট গিয়ে কি বেনিফিশিয়ারি এটা পাবে কি পাবে না। তো আপনি তো জানেন যে মাঠ পর্যায়ে আমাদের অনেক ব্যর্থতা আছে প্রাইস মনিটরিংয়ে, প্রাইস রেশনালাইজেশনসে। তো এখানে আমাদের যদি মনিটরিং সিস্টেমটা যদি কি ঠিক করা না যায়, এই 1% ট্যাক্সের যে ইম্প্যাক্টটা মানে আপনার ভোক্তা পর্যায়ে পৌঁছাবে কিনা, এটা সময়ই বলে দিবে আর কি। বিলম্ব সুদ নিয়ে কিছু বলবেন কিনা? বিলম্ব সুদ এবার কমানো হয়েছে, এটা আসলে ইম্প্যাক্ট কি, বা এটা নিয়ে কিছু বলবেন? আচ্ছা, এখানে বিলম্ব সুদের ক্ষেত্রে আসলে যে জিনিসটা ছিল যখন নতুন আইন হয়, কারণ আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে এসএসসিরা টাইমলি রিটার্ন দিতে পারেন না। এবং আপনি দেখেছেন যে গতবার যখন আইন আসে তখন ট্যাক্স ডে এর মধ্যে রিটার্ন দিতে হবে, যদিও এবারের আইনে জাতীয় রাজস্ব বোর্ডকে ক্ষমতা দেওয়া আছে 1 মাস পর্যন্ত টাইম তারা বৃদ্ধি করতে পারে, মানে তাদের কাছে একটা ক্ষমতা দেওয়া আছে। তো তার মানে রিটার্নটা যদি টাইমলি ফাইল না হয়, যার ট্যাক্স লায়াবিলিটি আছে 1 লাখ টাকা, তাকে প্রতি মাসে 4% করে সুদ দিতে হতো। তার মানে সে যদি 1 বছর দেরিতে দেয়, মানে 12 মাস দেরিতে দেয়, তাহলে কিন্তু আপনার 4% করে 48% সুদ তার চলে আসতো। তার মানে 1 লাখ টাকা যদি ট্যাক্স লায়াবিলিটি থাকে, তাকে আরো 48,000 টাকা অতিরিক্ত কর দিতে হতো। এবারের আইনে যেটা পরিবর্তন হয়েছে যে সেটা 4% এর জায়গায় 2% করেছে। সো তার মানে এটা আপনার 50% রেট কমিয়ে দেওয়া হয়েছে আর কি। আপনি আমাদের একটা বড় ধরনের কিন্তু পলিসি শিফট আমরা দেখলাম, প্রসপেক্টিভ পলিসিতে আমরা চলে এসেছি, এটা নিয়ে কিছু বলবেন কিনা, যে এটার মাহাত্ম্য আসলে কি? হ্যাঁ, এখানে আপনি যদি দেখেন যে মাননীয় অর্থমন্ত্রীর যে বাজেট স্পিচটা ছিল, কিন্তু এখানে একটা বলেছে একটা সুন্দর কর নীতির দিকে ওনারা এগিয়ে যাচ্ছেন। সো আমি দেখেছি যে যে পলিসি শিফটগুলো যেগুলো হচ্ছে, শুধু এটা না, আরো কয়েকটা পয়েন্ট আছে আমি হয়তো হাইলাইট করব। যে ধরেন এখানে আসলে ভালো একটা পলিসি শিফট হচ্ছে। সো ওয়ান অফ দেম হচ্ছে আসলে রেট্রোস্পেক্টিভ এবং প্রসপেক্টিভ। ধরুন আপনার বেতন, আপনি একজন বেতনভোগী ডেইলি স্টারের কর্মচারী, আপনাকে এই জুন মাস পর্যন্ত ওয়েট করতে হতো যে আপনার আসলে ট্যাক্স রেট কত, কিন্তু আপনার বেতন পাওয়া শুরু করেছেন 1 জুলাই 2023 থেকে। আপনি জানতেন না আসলে কোন রেটে ট্যাক্স হবে। এখন যদি কোনো কারণে রেট বেড়ে যায়, তাহলে কিন্তু আপনার এই জুন মাসের বেতন কিন্তু পুরোটাই চলে যাবে উইথহোল্ডিং ট্যাক্সে। কারণ এই পরিবর্তনটা তাহলে হয়ে যাচ্ছে কি, পিছন থেকে এফেক্টেড হয়ে যাচ্ছে। আমরা এটাকে বলছি রেট্রোস্পেক্টিভ ইফেক্ট। সো যার ফলে কি হয়, একটা আনসার্টেনিটি থাকে যে আসলে আপনি বেতনের উপরে ট্যাক্স কি দিবেন। ঠিক সিমিলার ওয়েতে একজন ব্যবসায়ী যখন ব্যবসা করে, তার যদি রেটটা জানা না থাকে, সে তার বিজনেস প্ল্যান, এক্সপেন্ডিচার প্ল্যান এগুলো করা তার জন্য অনেক দুরূহ হয়। তো উন্নত দেশের মতো আমি এই জন্য সাধুবাদ দিতে চাই যে অ্যাটলিস্ট সরকার এটার গুরুত্ব অনুধাবন করেছেন। এই বছর তারা এই পলিসি শিফটে আসছেন যে এখন আর যে সামনে থেকে যে রেটগুলো আসবে, এগুলো সব আমরা জানতে পারবো যে আগামী বছরে আমার আসলে কর হারটা কি হবে। এখানে আর কোনো লুকোচুরি হওয়ার কি সম্ভাবনা থাকবে না আর কি। জি।
মেট্রো রেলের যে ভ্যাট এটি নিয়ে কথা হচ্ছে যে 30 জুন পর্যন্ত এটি মেয়াদ শেষ, তারপর আসলে কি হবে সেটি বাজেটে কিছু বলা নেই। আচ্ছা। এখানে আসলে কি হবে এটা আপনার কি মতামত? আসলে দেখুন, মেট্রো রেলে যে ভিএটি যেটা ছিল এটা একটা এসআরও দিয়েই কিন্তু এসছে, মানে এটাকে অব্যাহতি করে দেওয়া হয়েছিল এবং সেই অব্যাহতির মেয়াদটা যদি আমি ভুল না করে থাকি 30 জুন 2024 পর্যন্ত বহাল আছে। তাহলে দেখেন যে জিনিসটা বহাল আছে সেটা তো আর ধরেন এই ফাইন্যান্স বিল দিয়ে নিশ্চয়ই এটা উইথড্র করবে না, সেটা 30 জুনে আমরা জানতে পারবো যে এটা কি মানে যে এক্সামশনটা কি চলমান থাকবে নাকি এক্সামশনটা উইথড্র হবে। যদি কোনো নতুন এসআরও না আসে তাহলে তো এসআরওটা ইনভ্যালিড হয়ে যাবে, তার মানে তখন থেকে 1 জুলাই থেকে আপনার 15% ভ্যাট কিন্তু ইম্পোজ হয়ে যাবে। আচ্ছা, ক্যাপিটাল গেইন ট্যাক্স নিয়ে একটু বলবেন? আমরা দেখলাম যে ক্যাপিটাল গেইন ট্যাক্সের বিষয় কিন্তু এবার কথা এসেছে যে এটা বসানো হবে। জি। এটা তো 2015 সাল পর্যন্ত ছিল, এরপরে আবার জি। ছিল না। এটা আসলে এটা কেন করা হলো বা এটার ইম্প্যাক্টটা কি? আচ্ছা, এখানে এগেইন মানে পুঁজিবাজার রিলেটেড যারা আসলে আছেন, ক্যাপিটাল গেইন ট্যাক্সও একটা বড় ধরনের আমি বলবো একটা পরিবর্তন। এতদিন ধরে আসলে যেটা ছিল যে আপনি এনি অ্যামাউন্ট অফ ক্যাপিটাল গেইন ইউ অ্যাক্রু, মানে আপনার যেটা আছে সেটা কিন্তু ট্যাক্স ফ্রি ছিল, এক্সেপ্ট ফর প্রমোটার যারা আছে আর কি, মানে যারা প্রমোটার শেয়ার হোল্ডার আছেন। তো তার মানে যারা ধরেন কোটি কোটি টাকা ক্যাপিটাল গেইন করেন তারা কিন্তু ইজিলি উইদাউট ট্যাক্স এই ফান্ডটাকে জেনারেট করতে পারেন। তো এবারের আইনে একটা বার দেওয়া হয়েছে যে আপনার ক্যাপিটাল গেইনটা ওই বছরে 50 লাখ টাকা পর্যন্ত আপনি এক্সেমশন পাবেন, আর 50 লাখ টাকার উপরে যে ক্যাপিটাল গেইনটা আছে সেটার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে। তখন কোয়েশ্চেন আমাকে অনেকে করেছেন, তাহলে প্রান্তিক পর্যায়ে যারা আছেন ক্ষুদ্র বিনিয়োগকারী, তাহলে তারা কি এফেক্টেড হবেন কিনা? আসলে ক্ষুদ্র বিনিয়োগকারী কি 50 লাখ টাকা পর্যন্ত ক্যাপিটাল গেইন পান? তা আমি এই জন্য বলছি যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তো তারা হয়তো কি এই 50 লাখ টাকার উপরে আপনার যাবে না, তো তাদের জন্য কি ভয় নেই। কিন্তু যারা বৃহৎ বিনিয়োগকারী তারা অবশ্যই এই আইনের মাধ্যমে কি হবেন, ট্যাক্সের আওতায় চলে আসবেন। যেটা আমাদের ক্যাপিটাল গেইন ট্যাক্স আছে আমাদের 7th শিডিউলে যে 15% অথবা তার স্ল্যাব রেট যেটা আছে সেই বেসিসে তাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু এটাতে কি আসলে ডাবল ট্যাক্সেশন হচ্ছে? অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন যে এটা তার একবার এখানে ট্যাক্স দিচ্ছেন, আবার যখন তিনি প্রফিট মানে তার কোম্পানিতে এটা নেওয়ার পরে প্রফিট করবেন তখন কিন্তু তাকে আবার ক্যাপিটাল কর্পোরেট ট্যাক্স দিতে হচ্ছে। সো এটা কি ডাবল ট্যাক্সেশন হয় কিনা? না, এই ক্ষেত্রে আসলে দেখেন মানে বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে বা লিগেল পয়েন্ট অফ ভিউ থেকে এন্টিটি কিন্তু আলাদা, মানে দুইটা সেপারেট এন্টিটি। ডেইলি স্টার একটা এন্টিটি, আপনি একজন এন্টিটি, সো আপনারা কমপ্লিটলি একজন কি সেপারেট এন্টিটি। ডেইলি স্টার তার প্রফিটের উপরে ট্যাক্স দিবে, আর আপনি যদি ডেইলি স্টারের শেয়ার হোল্ডার হন তাহলে আপনি শেয়ারটা বিক্রি করে এটা আপনার ট্যাক্স, এটা ডেইলি স্টারের ট্যাক্স নন। তো এই ক্ষেত্রে এটা কখনোই ডাবল ট্যাক্সেশনের বিষয় নয়, এটা কিন্তু যার করভার তার উপরেই করটা কি প্রযোজ্য হচ্ছে। আচ্ছা, মানুষের মধ্যে একটা প্রশ্ন রয়েছে এখানে যে এই 50 লাখ টাকার যে বার সেটা আসলে কতদিন? এটা কি এমন যে 1 বছরের মধ্যে যদি আমি 50 লাখ টাকা ইনকাম করি তাহলে আমাকে দিতে হবে, নাকি এটা 2 বছর গেলেও আসলে ওই 50 লাখ টাকা ধরাবে? এটা মানুষের প্রশ্ন আছে। আসলে আমাদের ট্যাক্স ক্যালকুলেশনস গুলো হয় ইয়ার ভিত্তিক, মানে জুলাই থেকে জুন। তার মানে আপনার একটা বিও অ্যাকাউন্টে আপনি সারা বছর যা ট্রেড করবেন, বাই সেল করবেন, বাই সেল করতে করতে কোনোটাতে গেইন হবে কোনোটাতে লস হবে, তা আপনি বাই সেল করে গেইন লস সবগুলো একুমুলেট করে সারা বছর শেষে যখন আপনি ট্যাক্স একটা সার্টিফিকেট দিবে যে এই বছরে আপনার নেট ক্যাপিটাল গেইন কত হয়েছে, মানে গেইন এবং লস অ্যাডজাস্ট করে, শুধু ওই বছরে যদি 50 লাখ টাকা এক্সিড করে তাহলে আপনার ট্যাক্স দিতে হবে। এটা পরবর্তী বছরে আপনি গিয়ে কিন্তু এই গেইনের উপর আপনাকে ট্যাক্স দিতে হবে না। লস হলে আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন, যে আপনার এবছর লস হয়েছে সেই লসটা কিন্তু আপনি পরবর্তী বছরে ক্যাপিটাল গেইনের সাথে কি অ্যাডজাস্ট করতে পারবেন, কিন্তু এক গেইনের উপরে প্রতি বছর আপনাকে কিন্তু কি ট্যাক্স দিতে হবে না। আচ্ছা, এটা কি মানে ব্রোকারেজ হাউসগুলো নিজেরাই কেটে রাখবে নাকি এনবিআর নিজে তদারকি করবে? এর সিস্টেমটা কি হবে? আচ্ছা, এখানে আসলে ব্রোকারেজ হাউস কেটে রাখার কোনো বিধান এখনো আসেনি। এটা হচ্ছে আপনার সেলফ যখন আপনি রিটার্নটা ফাইল করবেন তখন আপনি ব্রোকারেজ হাউস থেকে যে ইনফরমেশনটা নেবেন ক্যালকুলেশনটা আপনাকেই করতে হবে। রিটার্ন ফাইলিং এর সময় আপনাকে দেখতে হবে যে শেয়ারটা বিক্রি করেছেন সেটা কি আপনি 5 বছর ধরে রাখছেন নাকি 5 বছরের আগে বিক্রি করছেন। 5 বছর পরে যদি বিক্রি করেন 15%, আর 5 বছরের নিচে যদি বিক্রি করেন মানে আগে যদি বিক্রি করে দেন তাহলে আপনার ট্যাক্স রেট যদি 25 বা 30% চলে যায় তাহলে আপনাকে কিন্তু ওই রেটেই ট্যাক্স দিতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু থেকে যায় যে মানুষ যদি আসলে ঠিকভাবে এটা শো না করে এনবিআর এর কাছে তখন কিন্তু তার এটা ধরার আসলে কোনো সুযোগ থাকছে না এনবিআর এর কাছে। না, এই ক্ষেত্রে আসলে ধরার সুযোগ থাকছে না, ফাঁকি দেওয়ার একটা সুযোগ কিন্তু থেকে যাচ্ছে। এই ক্ষেত্রে আমি বলবো না যে ফাঁকি দেওয়ার ওরকম সুযোগ আছে, কারণ আপনি যে ট্রেড করেন আপনার জন্য একটা বিও আইডি আছে, আপনার একটা হাউসের রেফারেন্স আছে। যদি কোনো অফিসার যদি কোনো হাউস থেকে কোনো তথ্য আনতে চায় বা সিডিবিএল থেকে কোনো তথ্য আনতে চায় যে এই বিনিয়োগকারী সারা বছরে কত ট্রেড করেছেন, এটা আনা খুব কঠিন কাজ নয়। সো আপনি যদি ফলস ডিক্লারেশনও করেন, অথরিটির যদি ইচ্ছা থাকে যে আমি দেখতে চাই, জানতে চাই, রিকনসাইল করতে চাই, তাহলে এটা খুব কঠিন বিষয় হবে বলে আমি মনে করি না। সর্বশেষ আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে এবার কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়া হয়েছে।
এটি কিভাবে করবে মানুষ, বা এটার আসলে ইম্প্যাক্টটা কি, ভালো যারা করদাতা তাদের উপর আসলে এটার ইম্প্যাক্ট কি? আসলে আমি ব্যক্তি স্নেহাশিস বড় হিসেবে যদি চিন্তা করি, তাহলে আমি অবশ্যই কিন্তু কি এই ধরনের কালো টাকা সাদা করার বিধানটা আমি কখনোই সমর্থন করি না ব্যক্তিগতভাবে। কিন্তু তারপরও আমরা দেখছি প্রতি বছরই কিন্তু হয়তো আপনার এই বিধানটা থাকে, হয়তো মানে প্রতি বছর বলবো না, মানে বিশেষ করে আমরা 2020 সালে একবার দেখেছি এরকম অ্যাবসলিউট অ্যামনেস্টি দেওয়া হয়েছিল, এখন আবার আমরা 2024 সালেও দেখছি, তখন হয়তো 10,000 কোটি টাকার কর কিন্তু কালেকশন হয়েছে। এবারের ব্যতিক্রমটা হচ্ছে যে আগে তো শুধু ইন্ডিভিজুয়ালদেরকে দেওয়া হতো, এখন কিন্তু কোম্পানিকেও দেওয়া হচ্ছে। সো তার মানে আগে যে শুধুমাত্র ইন্ডিভিজুয়ালরা তারা সম্পদ প্রদর্শনের মাধ্যমে আপনার এই ট্যাক্স দিয়ে অ্যামনেস্টি পেত, এখন কর্পোরেটদেরকেও দেওয়া হচ্ছে। সো এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাঙ্গেল হিসেবে আমরা দেখেছি আর কি। আচ্ছা, এই যে মানে এটা দেয়া হলো, এটার মাধ্যমে আসলে কতটুকু টাকা সাদা হয়, এটার কোনো হিসাব আছে কিনা, বা আসলেই কি আমরা অনেক বেশি টাকা পাই এর মাধ্যমে? যেটা 2020 সালের হিসাব আমি যতটুকু শুনেছিলাম, তখন 10,000 কোটি টাকার মতো আপনার ট্যাক্স কালেকশন হয়েছে, কিন্তু আপনার কি মাধ্যমে, আপনার এইভাবে ডিসক্লোজারের মাধ্যমে। তো 10,000 কোটি টাকা তো আমার টোটাল যে ইনকাম ট্যাক্স কালেকশন সেটার কিন্তু কম অংশ ছিল না, একটা মোটামুটি ভালো অংশই ছিল। এবার যেহেতু একটা সুযোগ দেওয়া হয়েছে কর্পোরেটদেরকে, যে কর্পোরেটরা অতীতে মানে বিশেষ করে আমরা যেটা আপনি বাজেট স্পিচে দেখবেন, ডিভিএস সিস্টেম যখন চালু হয় 2020-এ, তখন অনেক কোম্পানি কিন্তু তার অ্যাকচুয়াল অ্যাসেটসটা দেখাতে পারেনি। মানে আপনার বিশেষ করে আপনার অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ডিবিএস সিস্টেমটা নিয়ে যদি একটু বলে নেন মানুষের জন্য। আচ্ছা, ডিভিএস সিস্টেম হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এবং আইসিএবির মধ্যে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়। কারণ আমাদের অনেক দুর্নাম ছিল যে আমরা বিভিন্ন সেটস অফ অ্যাকাউন্টস আসলে মার্কেটে পাওয়া যেত, একটা ব্যাংকে দেওয়া হতো, একটা কোম্পানি রাখতো, একটা ট্যাক্স অফিসে দেওয়া হতো, একটা হিসেবের সাথে একটা হিসেবের মিল ছিল না। তো ট্যাক্স অফিসে যেটা দেওয়া হতো সবাই অভিযোগ করতো যেটা লস, অ্যাসেট কম, সেটা ট্যাক্স অফিসে দেওয়া হতো। যেটা ব্যাংকে দেওয়া হতো এখানে অনেক প্রফিট, অনেক অ্যাসেটস, আর রিয়েল অ্যাকাউন্টস হয়তো একটু কি ডিফারেন্ট ছিল। এই জন্য আমরা যখন দেখতাম যে একটা কোম্পানির যখন আপনি ফিজিক্যালি দেখেন যে আচ্ছা এই কোম্পানিতে হয়তো 100 কোটি টাকার অ্যাসেট আছে, কিন্তু তার কাগজে কলমে যখন যান মানে বইতে যান তখন হয়তো 10 কোটি টাকার অ্যাসেট দেখানো আছে, তাহলে তার নিশ্চয়ই 90 কোটি টাকার অ্যাসেটস বিভিন্ন কারণে তার অপ্রদর্শিত রয়েছে। তাহলে এই অপ্রদর্শিত অ্যাসেটস এখনো পর্যন্ত যদি না এসে থাকে, তাহলে আমরা যে বলতেছি একটা ডিভিএস দিয়ে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট যাচ্ছে, তাহলে এটা কিন্তু এতদিন ধরে আমরা পাইনি। এই সিস্টেম যদি চালু হয় এবং কোনো কোম্পানি যদি 15% ট্যাক্সটা দিয়ে দেয় এই সম্পদটা প্রদর্শনের মাধ্যমে, তাহলে সে কিন্তু একটা ট্র্যাকে চলে আসার একটা সুযোগ কিন্তু পেয়ে যাবে, যে না এতদিন ধরে সে একটা অন্ধকার জগতে ছিল, মানে ডিসক্লোজার ছিল না। এখন এটা যদি দেখায়, সে হয়তো কি আপনার ডিসক্লোজারের মাধ্যমে তার সম্পদটা তার অ্যাসেটে দেখাতে পারবে ওই ট্যাক্সটা প্রদর্শনের মাধ্যমে। তবে এই সুযোগ কিন্তু আজীবনের জন্য রাখেনি, এরা শুধুমাত্র 1 বছরের জন্য রেখেছে। তো আমি মনে করি যারা ইচ্ছুক, মানে যারা এই জায়গায় আসতে চায়, মানে যারা এতদিন ধরে হয়তো মানে পারেনি কিন্তু আসতে চায়, তারা যদি এই সুযোগটা নেয়, তাহলে ভবিষ্যতের অনেক বিপদ থেকে তারা হয়তো কি রক্ষা পেতে পারে। কোথায় কোথায় এই কালো টাকাকে আসলে সাদা করা যাবে এটা যদি একটু বলেন। এখানে তো আমাদের জেনারেল বিধানগুলো আছে। আগে যেরকম ছিল বিভিন্ন অ্যাপার্টমেন্টে পার স্কোয়ার মিটারের মাধ্যমে ট্যাক্স দিলে এটা কোয়েশ্চেন করা হবে না, এখন ঠিক সেম ওয়েতে আপনার কোনো এফডিআর, সঞ্চয়পত্র, ঠিক কোম্পানির যে অ্যাসেটস গুলো আছে এগুলো দেখানোর মাধ্যমে কিন্তু আপনি কি আপনার অবৈধ বা অপ্রদর্শিত অর্থ আপনি সেটা কি সাদা করতে পারবেন। সেটা কি শেয়ার বাজারেও সম্ভব? সেটা শেয়ার বাজারেও সম্ভব। আমি একটু দেখে নিতে হবে যে স্কিমসটাতে আর কি কি আছে। সিকিউরিটিজ বলা আছে এবং সিকিউরিটিজের ডেফিনিশনের মধ্যে শেয়ার বাজারের অন্তর্ভুক্ত আর কি। ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট নিয়ে বলেন আর কি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ডেইলি স্টারের আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন, এবং বিশেষ করে বাজেটের বিভিন্ন ইস্যু, বিভিন্ন দিক নিয়ে জানতে আমাদের সঙ্গেই থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।